হ্যালো বন্ধুরা, খুব সহজে স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণা যোজনা ফর্মটি ফিল আপ করা যাক। তো প্রথমে পরিবারের প্রধানের নাম লিখতে হবে এখানে। আধার কার্ড অনুযায়ী লিখতে হবে, আধার কার্ডে যে স্পেলিং আছে যেমন আছে সেরকমভাবে লিখতে হবে। এবং আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেই তারিখটা এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ হতে পারে মহিলাও হতে পারে। পুরুষ হলে পুরুষের টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে তাহলে এখানে লিখে দেবেন, যদি না থাকে তাহলে এটা ম্যান্ডেটরি নয়, আপনি নাও লিখতে পারেন। পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। পরিবারের প্রধানকে ধরে আর যে কজন আছে সবাইকে মিলিয়ে এখানে কতজন হচ্ছে সেটা লিখতে হবে। ধরো এই ফ্যামিলিতে 6 জন আছে টোটাল, তো 6 লিখতে হবে এখানে। ঠিকানাটা লিখে দিতে হবে। ঠিকানা এরকমভাবে লিখবেন, ভিলেজ লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন এবং পিন নাম্বারটাও দিয়ে দেবেন। যোগাযোগ নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নাম্বার। পরিবারের প্রধানের আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে আধারের সঙ্গে সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। পরিবারের সকল সদস্যের তথ্য পরপর এখানে দিতে হবে। পরিবারের প্রধান অর্থাৎ পরিবারের প্রধানের নাম আমরা এখানে লিখেছি, তো সেই নামটা আবার এখানে লিখতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো এখানে এই যে নামটা লিখলাম, তো এনার হচ্ছে ইনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন না, এটা শুধু মহিলাদের জন্য। সেই ক্ষেত্রে এখানে টিক দেব না, ছেড়ে দেব। পরিবারের সদস্য নাম্বার 1, এখানে নাম দেব, তারপরে জন্ম তারিখ দেব, লিঙ্গের জায়গায় ফিমেল লিখে দিলাম। পরিবারের প্রধানের সঙ্গে এনার সম্পর্কটা কি, ইনি হচ্ছে পরিবারের প্রধানের ওয়াইফ, তাই এনার
লিখতে হবে, এবং এই পূজা পাল এনার হচ্ছে আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সদস্য নম্বর 2, তো ইনি যেহেতু সদস্য নম্বর 1, ইনি যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন যদি ইনি 60 বছরের নিচে হয়ে থাকে, এলিজিবল হয়ে থাকে, তবে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। তো এমনভাবে পরপর লিখে যেতে হবে জন্ম তারিখ, লিঙ্গ। এর পরের পেজে যাচ্ছি। তো এখানে সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4, সদস্য নম্বর 5, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের এলিজিবল হবেন সেই নামের পাশে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে, মানে হ্যাঁতে এই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আসছি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে, এনার ব্যাংক অ্যাকাউন্ট কি আছে, ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো এখানে SBI লিখে দেব। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। IFSC কোড দিতে হবে, IFSC কোড। ঠিক এমনভাবে সদস্য নম্বর 1 যিনি ছিলেন তার নাম দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং বিশেষ করে বলা আছে DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে হচ্ছে DBT লিঙ্ক করা আছে আপনার, সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে দেবেন। এইভাবে সদস্য 1, সদস্য 2, 3, 4 এমনভাবে লিখে যাবেন। এরপরে দেখে নেব সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো এখানে পরিবারের প্রধানের এপিক নাম্বার দিতে হবে, বিধানসভার অংশ দিতে হবে, এখানে বিধানসভার নাম আর বিধানসভার অংশ নাম্বারটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক এমনভাবে প্রত্যেকের ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে এখানে লিখতে হবে, এবং বিধানসভা ক্ষেত্র এবং তার অংশ নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে ST, OBC বা জেনারেল কার কি আছে সেটা লিখতে হবে। তো দেখা যাচ্ছে এখানে এই ফ্যামিলির সবাই জেনারেল, তো সেখানে এই অসংরক্ষিত লেখা আছে, এই জায়গাটায় একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে রেশন কার্ড। এখানে লেখা আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে আপনি যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, নতুবা নাতে টিক দেবেন। যদি হ্যাঁ হয়
তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তো এখানে PSS কার্ড আছে, SPSS আছে, আপনার কার্ডের উপরে লেখা আছে কার্ডের ধরনটা, সেটা দেখে নেবেন। তো যদি ভর্তুকিহীন কার্ড হয় সেটাও এখানে ক্লিক করবেন, আর যদি আপনার PSS কার্ড হয় তো তাহলে এখানে PSS এ একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে লেখা আছে পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছে কি না। যদি আপনি প্রত্যেক মাসে রেশন দোকান থেকে রেশন তুলে থাকেন তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন। এরপরে আছে সম্পদ, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে? তো আপনার যদি 2টো পাকা ঘর থাকে বাড়িতে তাহলে এখানে আপনি নাতে ক্লিক করবেন। দেখা যাচ্ছে আপনার 3টে পাকা ঘর আছে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। যে আপনার 3টে পাকা ঘর আছে মানে আপনি যে এই প্রকল্পের সুবিধা পাবেন না এমনটি নয়, এটা জাস্ট সরকার আপনার থেকে তথ্য সংগ্রহ করছে। পারিবারিক জমির মালিকানা। তো আপনার যদি বা আপনাদের জমি থেকে থাকে, নিজস্ব জমি, তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন। এরপরে দেখে নেব পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। পরিবারে দেখা যাচ্ছে বাবার নামে কিছু জমি আছে, মায়ের নামে আছে, তো এমন করে টোটালটা যোগ করতে হবে কত শতক হচ্ছে। প্রত্যেকের যে পর্চা থাকে সেই পর্চায় শতকগুলো যোগ করে দেখা যাচ্ছে আপনার কত শতক আছে। আপনার দেখা যাচ্ছে 40 শতক জমি আছে, তো এখানে 40 লিখে দিতে হবে। এরপরে দেখে নেবেন যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? তো আপনাদের ফ্যামিলিতে যদি কোনো 4 চাকার গাড়ি থেকে থাকে তো এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, নতুবা নাতে টিক চিহ্ন দিতে হবে। আর যদি থেকে থাকে তাহলে গাড়ির মডেল বা গাড়ির নাম এখানে লিখতে হবে। তো এখানে কটা গাড়ি আছে সেটাও দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে। এরপরে আসছি পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি স্বাস্থ্য বিমা কোনো বেসরকারিতে কোনো করা থাকে তাহলে এখানে প্রথমে এর আগে আছে হ্যাঁ বা না। যদি না থাকে নাতে টিক চিহ্ন দেবেন। আর বেশিরভাগ দেখা যায় আছে সবারই, মানে স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে, তো স্বাস্থ্যসাথী কার্ডটাও একটা স্বাস্থ্য বিমার আওতায় পড়ে। তো সেক্ষেত্রে আপনার এখানে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড সরকারি কার্ড, তো এখানে সরকারি এটাতে টিক চিহ্ন দিতে হবে। আর যাদের যাদের নাম আছে তাদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেকের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আর এখানে বিমার অঙ্ক আর প্রিমিয়ামের বিবরণ এখানে লিখতে হবে। এখানে স্বাস্থ্যসাথী লিখতে হবে। আর যে প্রিমিয়ামের বিবরণ মানে বছরে 5 লাখের যে বিবরণ সেটা লিখতে হবে। এখানে স্বাস্থ্যসাথী লিখে দেবেন। এরপরে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? আপনার ফ্যামিলি থেকে কেউ কি কোনো ইনকাম ট্যাক্স ফাইল করেন? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, যদি না হয়ে থাকে নাতে টিক চিহ্ন দেবেন। এবারে হচ্ছে প্যান কার্ড, পরিবারের সদস্যদের প্যান কার্ড। এখানে এক এক করে নাম লিখতে হবে আর তাদের প্যান কার্ড নাম্বার লিখতে হবে।
এখানে পরিবারের প্রধানের নাম লেখা হয়েছে, তারপর সেই ব্যক্তির প্যান নম্বর লেখা হচ্ছে। তো এমনভাবে সদস্য 1, 2, 3 সবার নাম এবং প্যান কার্ড নাম্বার লিখতে হবে। আর কারো যদি প্যান কার্ড না থেকে থাকে তাহলে সে জায়গায় লেখার দরকার নেই। এরপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন। তো আপনার পরিবারের প্রধান, যিনি পরিবারের গার্জিয়ান, হেড অফ ফ্যামিলি, তো তিনি কি কাজ করেন? কোনো সরকারি চাকরি করেন তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করেন এখানে দিতে হবে। যদি কোনো ব্যবসায়ী হয় এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি কোনো পার্ট টাইম কাজ করে এখানে, যদি কোনো কৃষক, কারিগর বা এই জাতীয় কাজ করে থাকে এখানে, কোনো পরিযায়ী শ্রমিক অর্থাৎ কোনো রাজ্যের বাইরে গিয়ে কাজ করে কি না তাহলে এখানে, আর যদি কোনো কাজ না করে এখানে। তো ধরুন পরিবারের প্রধান কৃষক, তাহলে এখানে একটা টিক চিহ্ন দেবেন। পরিবারের সদস্য নম্বর 1 দেখা যাচ্ছে তিনি একজন মহিলা, তিনি বাড়ির কাজ করেন, হাউস ওয়াইফ, তো তিনি কি দেবেন? তো এখানে বেকারের জায়গায় এখানে আপনি দিতে পারেন। তো এমনভাবে প্রত্যেক সদস্যর ডিটেলস দিতে হবে। তো এরপরে আসছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। ধরুন এই ফ্যামিলিতে শিক্ষিত 3 জন আছে আর অশিক্ষিত আছে, অর্থাৎ লেখাপড়া শেখেনি, তো সেরকম 2 জন আছে। তো এখানে পরিবারের প্রধান লেখাপড়া ধরো শিখিনি, তো এখানে অশিক্ষিতর এই জায়গাটায় একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। সদস্য নম্বর 1 তিনিও যদি অশিক্ষিত হয় এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। সদস্য নম্বর 2 ধরো ইনি শিক্ষিত, তো এখানে টিক চিহ্ন দিতে হবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যেন ইনি এইচএস পাস, তো এখানে এইচএস লিখতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এখানে গ্র্যাজুয়েশন লিখতে হবে, গ্র্যাজুয়েট লিখতে হবে। এরপরে আসছি কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংসদ এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, অর্থাৎ তিনি কোনো সরকারি পদে আছে কি না, কোনো পঞ্চায়েত বা কোনো বিধায়ক ইত্যাদি কোনো পদে আছে কি না, তাহলে যদি থেকে থাকে আপনার ফ্যামিলি থেকেও তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, নয়তো নাতে টিক চিহ্ন দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ সরকারি চাকরি যারা করে কিংবা কোনো ধরনের চাকরি করে, তো কোনো পেনশন আসলে তাহলে সেরকম কেউ আছে, যদি থেকে থাকে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, নয়তো নাতে দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ কোনো সদস্য কি কারোর জিএসটি নাম্বার আছে, যদি থেকে থাকে হ্যাঁ দেবেন এবং আপনার সেই জিএসটির কপিটা এখানে ফর্ম জমা করার সময় আপনাকে অ্যাড করে দিতে হবে। তো এখানে নেই তাই না করে দিলাম। পরিবারের মোট বার্ষিক আয় এখানে সংখ্যায় লিখতে হবে। ধরুন পরিবারের আয় 1,20,000, তাহলে এখানে দেবেন 1,20,000 দিয়ে দেবেন। এরপরে আসছে CAA
আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে জায়গাটা ছেড়ে দেবেন, তাহলে প্রযোজ্য নয়তে ক্লিক করে দেবেন। আর যদি থেকে থাকে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তবে আবেদন নাম্বারটা দিতে হবে। যদি ইস্যু করা হয়, যদি অ্যাকসেপ্ট করে নেয় এবং তার কোনো সার্টিফিকেট নাম্বার দেয়, তো সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে। তো এখানে প্রত্যেক সদস্যের যদি এরকম কিছু থেকে থাকে তাহলে স্টেপ বাই স্টেপ আপনি লিখে দেবেন। এরপরে আসছি কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এই জাতীয় যদি কোনো কার্ড থাকে তাহলে আপনার এখানে উল্লেখ করতে হবে। এখানে নাম লিখতে হবে, সেই নাম্বারটা লিখতে হবে, আইডি নাম্বার লিখতে হবে এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে সেটা লিখতে হবে। তো এমনভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকের যদি থেকে থাকে সেটা লিখতে হবে। এরপরে যদি SIR 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, যদি না হয় তো না, আর যদি হ্যাঁ হয় তবে এখানে আপনার মামলার বিবরণ দিতে হবে। এখানে কি অবস্থায় আছে সেই বিবরণটা এখানে আপনার দিয়ে দিতে হবে। এরপরে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, দেখা যাচ্ছে স্কুলে পড়ে এমন বাচ্চা আছে ফ্যামিলিতে, তো এখানে শিশুর নাম লিখতে হবে, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, এখানে সরকারি সাহায্যপ্রাপ্ত না বেসরকারি না মাদ্রাসা না অন্যান্য যে ধরনের স্কুলে পড়ে সেই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এমনভাবে যদি আরও শিশু থেকে থাকে তাহলে সেগুলো লিখতে হবে। এবারে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো শিশু সদস্য 1, যদি সেই শিশু সদস্য 1-এর যদি টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, যদি টিকাকরণ সবগুলো হয়ে থাকে, যদি কোনো আইডি নাম্বার থাকে টিকা কিংবা না থাকে, সে টিকাকরণের শেষ তারিখটা এখানে উল্লেখ করতে হবে। বা যদি টিকাকরণ করাই হয়নি তাহলে এখানে ক্লিক করবেন, যদি টিকাকরণ করা হয় এখানে ক্লিক করবেন। এরপরে আসছি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DTB এর মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, প্রকল্পের নাম এখানে দিতে হবে। তো এখানে সরকারি যে গ্যাসের ভর্তুকি ঢোকে, ধরো ওটা DTPর মাধ্যমে ঢোকে, DBT লিঙ্কের মাধ্যমে ঢোকে, তো এখানে সেটা উল্লেখ করে দিতে হবে। এবং সেই সঙ্গে লেখা আছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। কিন্তু যেহেতু আপনি প্রত্যাহার করতে চান না তাহলে এখানে কিছু লেখার দরকার নেই। তো এমনভাবে সদস্য 1, 2, 3 সবার
তথ্য দিয়ে দেবেন যাদের যাদের এই ফ্রি সরকারি গ্যাস সিলিন্ডার আছে, এই প্রকল্পটি আছে। এরপরে সবশেষে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, তো এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, মানে আপনি যা তথ্য দিয়েছেন সেগুলো সঠিক। পুরো শেষ পাতায় এখানে খেয়াল করবেন, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো মূলত এখানে আপনার সিগনেচার করতে হবে। সিগনেচার কার করতে হবে? সিগনেচার হচ্ছে পরিবারের প্রধানের করতে হবে, কিংবা এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যারা ভুক্তভোগী হবে, মানে যারা এই প্রকল্পে এনরোলমেন্ট পেতে পারেন, যারা এটার যোগ্য, তারা যে কেউ সিগনেচার করলে হবে। আর পরিবার বলতে আপনি কাকে বোঝাবেন সেটাও লিখে দিয়েছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। দেখা যাচ্ছে কেউ আলাদা হয়ে গেছে, আলাদা খাচ্ছে, আলাদা আছে, তো সেটা পরিবার নয়। তারা চাইলে তারা আলাদা ফর্ম ফিল আপ করতে পারেন। তো এরপরে দেখবেন এখানেই লেখা আছে এন্ড অফ ফর্ম। তো এই যে জায়গাটা আছে, এটা আপনার কিছু করার দরকার নেই। এটা হচ্ছে আপনি জমা দেওয়ার পরে সেই জমা নেওয়া ব্যক্তি এইটা ফিল আপ করবে, আপনি শুধু এখানে সিগনেচার করে দিলেই হয়ে গেল। এবার ফর্মটা কমপ্লিট হয়ে গেলে এর সঙ্গে আপনার সকলের কি কি ডকুমেন্ট জমা দেবেন, এর সঙ্গে আপনার সকলের আধার কার্ড জমা দিতে হবে, সকলের প্যান কার্ড, সকলের ভোটার কার্ড এবং জমির পর্চা দিতে হবে। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দিতে হবে। দিয়ে মোটামুটি আরও যা যা ডকুমেন্টস সবাই দিচ্ছে একটু খেয়াল করে দেখে নেবেন, দিয়ে এটা আপনি জমা দিতে পারেন। তো আশা করি আপনাদের ক্লিয়ার করে দিলাম কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো কিছু না বুঝতে পারলে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।